কংগ্রেসের নীতির সঙ্গেও তার মিল নেই, বিজেপির নীতির সঙ্গে তার মিল নেই। তার একটাই নীতি, দুর্নীতি করো, ক্ষমতায় থাকো, টাকা পয়সা বিতরণ করো, টাকা পয়সা তোলো, লোককে দাও, ভোটে যেত। একদম দুর্নীতিতে ভরা মমতার নীতি। উনার বিরুদ্ধে অভিযান হতে পারে, উনার লোকদের বিরুদ্ধে অভিযান হতে পারে, এমন একটা অবস্থা জুটেছে তিনি ক্ষমতা হারাতে পারেন। আমার ধারণা ভোটাররা এবার ওনাকে প্রত্যাখ্যান করবেন, উনি ক্ষমতাচ্যুত হবেন। এগুলো লোককে বলা মানে ফালতু কথা। উনি যদি ভাত খান তাতে কার ক্ষতি, উনি যদি ভাত না খান তাতেই বা কার ক্ষতি। একটাই কারণ, যা আমি অনেক পাপ করেছি তবু আমাকে ভোটটা দাও, আমাকে ক্ষমতাচ্যুত করো না, তাহলে আমি বেঁচে থাকবো কি করে? আমি যদি কাটমানি না পাই, তোলাবাজি না পাই, আমি যদি দুর্নীতির টাকা না তুলতে পারি, তাহলে তো আমি ভালো থাকবো না। আমাকে ভোটটা দাও। হ্যাঁ, ওই যে 2 কোটি টাকায় ছবি বিক্রি করে, উনি মাইকেল অ্যাঞ্জেলো হয়েছেন না দাভিঞ্চি হয়েছে আমি তো জানি না। উনার ছবি 2 কোটি টাকা, এখানে ভারতের কোন শিল্পীর ছবি 2 কোটি টাকায় বিক্রি হয়? আসলে রয়্যালটির নামে ঘুষ এত পান যে লোককে দেখানোর জন্য চাকরি থেকে আমি টাকা নিচ্ছি না বলেন। কেন? আমি যদি চাকরি করি আমি বেতন নেবো না কেন? আমি পরিশ্রম করলে তার পারিশ্রমিক ন্যায্য যেটা হবে সেটা তো নেব, না হলে আমাকে তো খেতে হবে। আমি চুরি করব না, ডাকাতি করব না। তো মমতা ব্যানার্জি চুরিও করেন, ডাকাতি করেন, দুর্নীতি করেন। তো উনার এইসব সাফাই দেওয়ার কোনো অর্থ হয় না। মমতা ব্যানার্জির এই অভিজ্ঞতা থাকতে পারে যে যারা ইভিএম তৈরি করে তাদের সঙ্গে কারসাজি করে উনি ইভিএম হ্যাক করে জিতেছেন। সেই জন্য এবার ভাবছেন যে ইভিএম হ্যাক করে তিনি হারতেও পারেন। এটা তো খুব দুশ্চিন্তার কথা। হারার ভয়ে মাথার গন্ডগোল হয়ে গেছে, উল্টো পাল্টা বলে ফেলছে, আতঙ্কিত। উনি ভাবছেন যে আমি হেরে যেতে পারি। বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। বিজেপি নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ মানে না। বিজেপিতে থেকে নেতাজির আদর্শ নিয়ে কাজ করা সম্ভব নয়। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে এমনই মন্তব্য নেতাজির প্রপৌত্র চন্দ্র বসুর। কি বলবেন এই মুহূর্তে নির্দ্বিধায় অন্যতম একটি বড় তো তিনি তো এর আগে যখন বিজেপিতে যোগ দিয়েছিলেন তখন বিজেপিতে যোগ দেওয়া কেন দরকার সেটাও বলেছিলেন। এখন উনি তৃণমূলে যোগ দিচ্ছেন, তৃণমূলে যোগ দেওয়া কেন দরকার বলছেন। এরপরে অন্য দলে যোগ দিলে অন্য দলে যোগ দেওয়া কেন দরকার বলবেন। তো যখন যেরকম সুবিধা হচ্ছে এরকম কথা বললে তো তার কথায় কেউ আস্থা স্থাপন করবে না, বলবেন যে নিজের সুবিধার জন্য বলছেন। আচ্ছা, আপনি এক্ষুনি বললেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র আর তার নিজের সুবিধা মতো তিনি দল বদল করছেন। এই মুহূর্তে এই যে নির্বাচন, অনেক সোফোলজিস্টরা তারা বলছেন এই 2026-এর বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে বিবেচিত হতে চলেছে আগামীতে। আমি বলবো স্যার, এই নির্বাচনের যে মানে এই নির্বাচনটা যে বাকি নির্বাচনগুলোর থেকে ভিন্ন, সেটাই বা কেন? আর এই ধরনের লোক যারা নেতাজির প্রপৌত্র, অবশ্যই সমাজে তিনি একটি আলোচ্য ব্যক্তিত্ব, তারই বা হঠাৎ করে এই তৃণমূলে যোগ দেওয়ার পেছনে রহস্যটা কি বলে মনে হয়? দেখুন, নেতাজি সম্মানিত লোক আমাদের সমাজে, সেই জন্য নেতাজির কেউ বংশধর হলে তাকে সাধারণত আমাদের লোকেরা সম্মানের চোখে দেখেন। এই সুবিধাটা নেতাজির বংশের লোকেরা নিচ্ছেন এবং তারা বিভিন্ন রাজনৈতিক দলে গিয়েছেন এবং যোগ দিয়েছেন, কখনো কখনো তারা নির্বাচিত হয়েছেন। তো উনি এখন তৃণমূল দলে যাচ্ছেন, তাতে উনার কিছু সুবিধা হবে এটা মনে করছেন। এর আগে তিনি অন্য দলে গিয়েছিলেন। কি বাড়তি সুবিধা হবে? তৃণমূল যদি এখানে শাসক দল থাকে তাহলে উনাকে কোনো এমএলএ এমপি করতে পারে, কিছু না হলে রাজ্যসভায় পাঠাতে পারেন। অতএব সেরকম সুবিধা হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান যে রাজ্য চালানোর যে চালিকা শক্তি, তার যে দল তৃণমূল কংগ্রেস, যার সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তার সাথে নেতাজির একদা তৈরি করা আজাদ হিন্দ ফৌজ বা সেই সময়ের কংগ্রেসের আদর্শের কি মিল সত্যিই রয়েছে যে আজকে তার প্রপৌত্র এরকম একটা সিদ্ধান্তে উপনীত? মমতা ব্যানার্জি যে দুর্নীতির উপর ভিত্তি করে রাজ্য চালাচ্ছেন তার সঙ্গে আজাদ হিন্দ বাহিনীর সামান্যতম কোনো মিল নেই। আজাদ হিন্দ বাহিনীকে সামান্যতম সম্মান করলে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রাখার কথা কেউ ভাবতে পারে না। কংগ্রেসের নীতির সঙ্গেও তার মিল নেই, বিজেপির নীতির সঙ্গে তার মিল নেই। তার একটাই নীতি, দুর্নীতি করো, ক্ষমতায় থাকো, টাকা পয়সা বিতরণ করো, টাকা পয়সা তোলো, লোককে দাও, ভোটে যেত। একদম দুর্নীতিতে ভরা মমতার নীতি। স্যার, অনেককে গ্রেফতারের চেষ্টা করা হবে, বুদ্ধি খরচ করে কাজ করুন। আজ মধ্যরাত থেকে
অপারেশন শুরু হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। ভোটের মুখে বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলছেন অনেককে গ্রেফতারের চেষ্টা করা হবে, বুদ্ধি খরচ করে কাজ করুন, তার দলের কর্মীদেরকে বলছেন। আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি, কি অপারেশনের কথা? মুখ্যমন্ত্রী তো অনেক অপরাধী, নিয়োগ দুর্নীতির অপরাধী, পৌর দুর্নীতির অপরাধী, খাদ্য দুর্নীতির অপরাধী, এই ইডির রেডের অপরাধী, অর্থাৎ তাকে চোরের মন পুলিশ পুলিশ বলে কথা আছে। তো উনাকে যে কোনো অপরাধে উনার বিরুদ্ধে অভিযান হতে পারে, উনার লোকদের বিরুদ্ধে অভিযান হতে পারে, সেই জন্য তিনি আতঙ্কিত হয়ে আছেন। আর এইবার তারপরে এমন একটা অবস্থা জুটেছে যে তিনি ক্ষমতা হারাতে পারেন, যে আর ক্ষমতায় থাকবেন না। তার জন্য তো একদম আতঙ্কিত হয়ে পড়েছেন এবং উল্টোপাল্টা কথা বলছেন, ভুল কথাবার্তা বলছেন, একদম যে কথা বলা উচিত না সেটাও বলে দিচ্ছেন। ভাষণ দিতে দিতে বলছেন যে জোড়া ফুলে ভোট দেবেন না, বলছেন না না জোড়া ফুলে ভোট দেবেন। অতএব মাথা ঠিক নেই, তার আতঙ্কে মাথা খারাপ হয়ে গেছে। আতঙ্কে মাথা খারাপ হয়ে গেছে মুখ্যমন্ত্রী। এই যে স্পেকুলেট করছেন যে আজ রাতেই অ্যাকশন নেওয়া হবে, ঠিক কার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে? মুখ্যমন্ত্রী এত এগুলো উনি লোকের কাছে সহানুভূতি চাইছেন, যে দেখো আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে, তোমরা আমার সঙ্গে থাকো। আমার মনে হয় না এখানকার লোক উনার এইসব কথায় আর ভুলবেন। উনাকে অনেক দেখে নিয়েছেন। উনার পরিচয় হচ্ছে ওই কমযোগ্য লোকদের কাছে টাকা নিয়ে চাকরি বিক্রি করা। উনার পরিচয় হচ্ছে ওই মানুষের খাবার বিক্রি করা, পৌরসভায় দুর্নীতি করা, সব জায়গায় ওই তোলাবাজি কাটমানি নিয়া। অতএব আমার ধারণা ভোটাররা এবার ওনাকে প্রত্যাখ্যান করবেন, উনি ক্ষমতাচ্যুত হবেন, মমতা বন্দ্যোপাধ্যায়। স্যার, একটা প্রশ্ন উঠছে যে 20 বছর ধরে ভাত রুটি খান না মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? এই স্টেটমেন্ট সামনে আসছে। দেখুন, বিভিন্ন মানুষের খাবার দাবারের অভ্যাস আলাদা হয়। তো উনি যদি অন্য জিনিস খেয়ে ভালো থাকেন, তাহলে ভাত রুটি কেন খাবেন? খাওয়ার দরকার নেই। পৃথিবীর সব দেশের লোক মানুষ তো ভাত খায় না, সব দেশের লোক রুটিও খায় না। তো যার যেটা খেয়ে ভালো থাকতে পারেন, উনি যেটা খেয়ে ভালো থাকেন একটু তিনি সেটা খান। কিন্তু সবসময় বলছেন শুকনো মুড়ি খেয়ে বেঁচে থাকেন। শুকনো মুড়ি খেয়ে একজন ফুল টাইম পলিটিশিয়ান তার বেঁচে থাকে এভাবে সম্ভব? দেখুন, উনি ২৬ দিন উপোস করেও সুস্থ ছিলেন। তো ওনার পক্ষে সবকিছু সম্ভব, অন্য লোকের পক্ষে সম্ভব নয়। ভাত রুটি খান না কেন? কোথাও কি এই যে খেলে ক্ষতিটা কোথায়? এগুলো লোককে বলা মানে ফালতু কথা। উনি যদি ভাত খান তাতে কার ক্ষতি? উনি যদি ভাত না খান তাতেই বা কার ক্ষতি? উনি যদি ভাত খান তাতে কার লাভ? উনি যদি ভাত না খান তাতে কার লাভ? উনার যা খুশি হয় উনি খান। উনি যদি মুড়ি খেয়ে ভালো থাকেন, মুড়ি খান না। মুড়ি খেতে ওনাকে কে মানা করছে? কেউ তো মানা করেনি। স্যার, এত মিথ্যে বলতে পারে এরা? এরা পাপী, পাপাচারে ভর্তি বিজেপি পার্টি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে পাপাচারে ভর্তি। দেখুন, আমি বলছি যে একজন সাধু সকালবেলা স্নান করতে এসেছেন, অন্য একজন চোরও এসেছে। তো সাধু কি ভাববে? যে ভাবছে যে লোকটি চোর এসেছে সেও স্নান করে গিয়ে উপাসনা বসবে। আর চোর কি ভাববে? যে এবারে সাধু আবার মতো চুরি করে এসে এখন স্নান করছে। অতএব যে পাপী তার মনে পাপের কথাই আসবে। তো মমতা ব্যানার্জি নিজে পাপী, অতএব তিনি অন্যদের পাপ দেখছেন। করে এই ধরনের পাপাচার বা একদম ধর্মীয় দিক থেকে দাঁড়িয়ে বা কোথাও গিয়ে এই আক্রমণ, কেন বারংবার এই আক্রমণ শানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কি ব্যাপার? একটাই কারণ, যা আমি অনেক পাপ করেছি তবু আমাকে ভোটটা দাও, আমাকে ক্ষমতাচ্যুত করো না, তাহলে আমি বেঁচে থাকবো কি করে? আমি যদি কাটমানি না পাই, তোলাবাজি না পাই, আমি যদি দুর্নীতির টাকা না তুলতে পারি, তাহলে তো আমি ভালো থাকবো না। আমাকে ভোটটা দাও। দুর্নীতির টাকার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলছেন সাদা ভাবে হোয়াইট মানি যে টাকা আসে তার স্যালারি টাকা, কোনো টাকা আজ অব্দি নেন না আপনারা দুর্নীতি। বাতাস খেয়ে থাকেন টাকা। আমি যদি কাজ করি, তো আমি যদি বেতন না নেই, তাহলে টাকাটা আসে কোথায়? সুদীপ্ত সেনরা আবার বেরিয়েছেন, যদি ছবি টবি কেনেন 2 কোটি টাকায়, তাহলে আই হবে। আর উনার যে বই আছে সেগুলো যদি যারা ঘুষ টুস দেন তারা যদি দেন, তাহলে আই হবে। না দিলে তো আই হবে না। অতএব আমি যদি কাজ করি, আমি তার থেকে বেতন নেব, সেই বেতনের টাকায় খাবো, এতে তো লজ্জার কিছু নাই। নেন না বলছে তো জনসেবা। হ্যাঁ,
হ্যাঁ, ওই যে 2 কোটি টাকায় ছবি বিক্রি করেন। উনি মাইকেল অ্যাঞ্জেলো হয়েছেন না দা ভিঞ্চি হয়েছে আমি তো জানি না। উনার ছবি 2 কোটি টাকা, এখানে ভারতের কোন শিল্পীর ছবি 2 কোটি টাকায় বিক্রি হয়? তো এটা উনি যদি না বোঝেন যে এটা আমাকে ঘুষ দিচ্ছে চিট ফান্ডের চিটিংবাজরা, তো তাহলে উনি তো রোজগার করবেনই ওরকম। আপনি রোজগার করার কথা বলছেন, মুখ্যমন্ত্রী তো বলছেন রয়্যালটি পেয়ে যেটুকু চলার চলে। রয়্যালটি পেয়ে রবীন্দ্রনাথ কত টাকা রয়্যালটি পেতেন? যে শান্তিনিকেতনে স্কুল করতে গিয়ে স্ত্রীর গয়না বিক্রি করতে হয়েছিল। তো উনি রবীন্দ্রনাথ থেকে বড় লেখিকা হয়ে গেছেন। আমারও তো বই কিছু কম ছাপা হয়নি এবং ওনার থেকে খারাপ বই আমার কোনোটা নয়। কিন্তু আমি কত কোটি টাকা রয়্যালটি পাই? তো রয়্যালটি লোকেরা ঘুষ দেয়, সেটাকে যদি তিনি রয়্যালটি বলেন তাহলে রয়্যালটি যেমন এই 2 কোটি টাকার ছবি বিক্রি করা। বন্দ্যোপাধ্যায় না, ওই যে 26 দিন উপোস করে যেমন সুস্থ ছিলেন সেরকম কথা বলছে। মুখ্যমন্ত্রী বলছেন যে সোনার গয়না তো ভাইয়ের বউদের কোনোদিন দিতে পারি না, শান্তিপুরে এসেছি জেনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা বললো দুটো শাড়ি আনতে, কি বলবেন? তারপরে এত সাদা স্বচ্ছ জীবনযাপন যা, তার বিরুদ্ধে আপনারা প্রশ্ন দেখুন, জীবনটা যদি সত্যি সাদা এবং স্বচ্ছ হতো তাহলে এগুলো সভায় ঘটা করে বলতে হতো না। উনার জীবনটা প্রচন্ড দুর্নীতিতে ভরা বলে উনাকে, মমতা ব্যানার্জির, উনাকে এসব সাফাই দিতে হয়। মানে উনি মনে মনে বোঝেন যে আমি দুর্নীতিতে ভর্তি হয়ে আছি, সেই জন্য লোককে ভুল বোঝানোর জন্য সব সাফাই দিতে হয়। যদি সত্যি উনি সৎ হতেন তাহলে ওনাকে এসব সাফাই দেওয়ার দরকার হতো না। বাংলাতে একটা কথা আছে যে উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম যিনি চলেন তফাতে। অর্থাৎ তার অপরাধবোধ আছে, সেই জন্য ওনাকে সাফাই দিতে হয়। কেউ যদি উত্তম হন তিনি নিশ্চিন্তে অধমের সঙ্গে যেতে পারেন, তার জন্য তাকে কেউ দোষ দিতে পারবে না। আমি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানতে চাই। আপনি তো দীর্ঘদিন ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে ছিলেন, আইপিএস অফিসার হিসেবে নিজের দায়িত্ব পালন করে এসেছেন, মূলত জনগণের সেবা, জনগণের উন্নতির স্বার্থে আপনাদের কর্মজীবন ছিল অর্পিত জনগণের উদ্দেশ্যে। আমি বলবো স্যার, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বলছেন তিনি 1 টাকাও নেন না, আর তার কোনো চাহিদা নেই, রয়্যালটি থেকে চলে যায়, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার করে বলছেন রয়্যালটি নেন কেন? বই যারা ছাপছে তারা লাভটা ব্যবহার করবে। ওনার চাহিদা আছে বলে তো রয়্যালটি নেন। আসলে রয়্যালটির নামে ঘুষ এত পান যে লোককে দেখানোর জন্য চাকরি থেকে আমি টাকা নিচ্ছি না বলেন। কেন? আমি যদি চাকরি করি আমি বেতন নেবো না কেন? আমি পরিশ্রম করলে তার পারিশ্রমিক ন্যায্য যেটা হবে সেটা তো নেব, না হলে আমাকে তো খেতে হবে। আমি চুরি করব না, ডাকাতি করব না। তো মমতা অনেক চুরিও করেন, ডাকাতি করেন, দুর্নীতি করেন। তো উনার এইসব সাফাই দেওয়ার কোনো অর্থ হয় না। এগুলো লোককে বিভ্রান্ত করার জন্য বলা। এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে একদিকে তিনি কোনো স্যালারি নেন না, কোনো পদেরই স্যালারি নেন না, 6টা মন্ত্রিত্বের পদ তার রয়েছে, একাধিক বিভিন্ন জায়গার চেয়ারম্যান পদে নিযুক্ত রয়েছেন, সেগুলোরও আলাদা করে স্যালারি হয়, তিনি কোনোটাই নেন না, রয়্যালটি নেন। অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাজ্যের ক্ষতি, তিনি বিজেপির হাতে ক্ষমতা চলে গেলে রাজ্যের বহুল ক্ষতি হয়ে যাবে। কি বোঝাতে চাইছেন মূলত? কি বোঝাতে চাইছেন, কোনটা দরকার? বোঝাতে কি চাইছেন উনি জানেন, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যদি অন্যের হাতে ক্ষমতা চলে যায় তাহলে উনি চাকরি বিক্রি করতে পারবেন না, উনি খাবার বিক্রি করতে পারবেন না, উনি তোলা তুলতে পারবেন না, উনি কাটমানি তুলতে পারবেন না। উনার এই বহু শখের জীবন উনি জীবন যাপন করতে পারবেন না, একটা সাধারণ জীবন যাপন করতে হবে। এইটা থেকে অব্যাহতি পাওয়ার জন্য উনি লোকের ভোট চাইছেন, অন্য কিছু না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসআইআর করে নাম কাটছে তবুও জিতবো। তো ভালো তো, জিতুন না। হারলে তারপরে বুঝবেন যে হেরেছেন, তখন বলবেন না যে নাম কাটার জন্য হেরেছি। একটা কথা মুখ্যমন্ত্রী স্যার বলছেন বারংবার, ইভিএম মেশিন ভালো করে দেখতে হবে, খোলা হাওয়ায় ঘুরলে হবে না, যদি কোনো জায়গায় ইভিএম মেশিন খারাপ হয়ে যায় মা বোনেরা দয়া করে অপেক্ষা করবেন, যাতে আপনার ভোট বিজেপি লুট করতে না পারে। বারবার মুখ্যমন্ত্রী ইনি সরব হচ্ছেন, উনি কি কোথাও না, এইসব ভোট লুটে তো মমতা ব্যানার্জি খুব সিদ্ধহস্ত। অতএব উনি অন্যরাও লুট করতে পারে এটা আশঙ্কা করছেন। তো করতেই পারে, যিনি ডাকাত, অন্যরা ডাকাতি করতে পারে সেটা তো ভাবতেই পারেন। তো অতএব উনি যদি সাবধান হন ভালো।
খুব ইম্পর্টেন্ট কথা মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই বলেছেন যে ইভিএম মেশিন, একদিকে তিনি বলেছেন ইভিএম মেশিন কেন্দ্রীয় সরকার তৈরি করে এবং ইভিএম মেশিন হ্যাক হতে পারে, এই দুটি কথা পরপর বলেছেন। তারপরে আরো একটি কথা বলেছেন তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা এটাই ছিল, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা ছিল যে 4th মে গণনার দিন প্রথমে ওরা দেখাবে ওরাই জিতেছে, অর্থাৎ বিজেপির কথা তিনি বলছেন, ওরাই জিতেছে, কিন্তু আপনারা, অর্থাৎ তৃণমূল কংগ্রেস সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলছেন আপনারা গণনা কেন্দ্র ছেড়ে যাবেন না, শেষ পর্যন্ত দেখবেন আমরা জিতবো। এইটা বলে মুখ্যমন্ত্রী কি বোঝানোর চেষ্টা করলেন যে প্রথমে ওরা বলবে ওরা জিতেছে? দেখুন, এর আগেও তো ইভিএম এ ভোট হয়েছে। তো তাহলে মমতা ব্যানার্জির এই অভিজ্ঞতা থাকতে পারে যে যারা ইভিএম তৈরি করে তাদের সঙ্গে কারসাজি করে উনি ইভিএম হ্যাক করে জিতেছেন। সেই জন্য এবার ভাবছেন যে ইভিএম হ্যাক করে তিনি হারতেও পারেন। এটা তো খুব দুশ্চিন্তার কথা। বলছেন যে প্রথমে গণনার দিন ওরা দেখাবে ওরা জিতেছে, এটা কেন, এটা কি করে ওগুলো ভুল বকছেন তিনি। হারার ভয়ে মাথার গন্ডগোল হয়ে গেছে, উল্টো পাল্টা বলে ফেলছেন। যেমন বলছেন যে জোড়া ফুলে ভোট দেবেন না, ওইরকম। হার নিশ্চিতই? নিশ্চিত না, আতঙ্কিত। উনি ভাবছেন যে আমি হেরে যেতে পারি। মুখ্যমন্ত্রী সিটিং চিফ মিনিস্টার বলছেন একটা হলেও। ওটা বলছেন দায়ে পড়ে নিজের সমর্থকদের উজ্জীবিত রাখার জন্য, কিন্তু মনে মনে জানেন যে তিনি হেরে যেতে পারেন, মমতা ব্যানার্জি। স্যার, বীরভূম গিয়ে একদম তৃণমূলের বিরুদ্ধে গুন্ডারাজের অভিযোগ তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জানিয়ে দিচ্ছেন যে 4th মের পর পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবেন এবং এই গুন্ডাদের খুঁজে খুঁজে জেলে ভরা হবে, এমনকি দুষ্কৃতীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করার বার্তাও তিনি দিলেন। উল্টো করে ঝুলিয়ে সোজা করা মন্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, যারা গুন্ডা আছেন, বদমাইশ আছেন, বেআইনি কাজ করছেন, তাদের আইন অনুসারে তাদের সাজা দেওয়া উচিত। তাদেরকে ওই জবরদস্তি কোনো বেআইনি ভাবে সাজার আমি পক্ষপাতী নই। দক্ষিণ কলকাতার ডিওর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। পোস্টে একটি হিন্দি গানের লিঙ্ক, গানটি হলো হাম প্যার করনে ওয়ালে দুনিয়া সে না ডরনে ওয়ালে, ইয়ার জ্বলনে ওয়ালে কো জ্বালায়েঙ্গে দিয়ে ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে এই গানটি দিয়ে। সঙ্গে গুন্ডা এবং অপরাধীদের কটাক্ষ করে সতর্কবার্তাও দেওয়া হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে যে সকল মা বোন এবং ভাইদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান করা হচ্ছে, যদিও কিছু লোক এতে জ্বলতে পারে। গুন্ডা অপরাধীরা সাবধান, নিজেদের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে বার্নল এবং বোরোলিন মজুত রাখুন, না হলে উত্তাপ এতটাই বাড়বে যে আপনারা পুড়ে যাবেন। এবারে নির্বাচন কি পশ্চিমবঙ্গের যে ইতিহাস, বাংলার যে ইতিহাস, সেই ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন হতে চলেছে? স্যার, আপনার কি মনে হয়? এখন আমি একটা কথা বলবো, সরকারি পদে যারা থাকেন তাদের নিরপেক্ষভাবে কথা বলা উচিত এবং এমন কোনো কথা বলা উচিত না যেটা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। তো এরকম কথা আমি কেন বলতে যাব? আমি সাধারণ মানুষকে বলবো যে আপনারা নির্ভয়ে ভোট দিন। আমি বলবো যে আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে, আপনারা অবাধে এবং সুষ্ঠুভাবে ভোট দিন, ব্যাস। অভয়ার মাকে গতকাল যেভাবে কুৎসিত আক্রমণ করা হলো, যেভাবে তিনি প্রচারে বেরোচ্ছেন আর তাকে আক্রমণের মুখে পড়তে হচ্ছে, তার ছবি দিয়ে অনেকে আবার রাক্ষসী বানাচ্ছেন, কি বলবেন? দেখুন, আমাদের এখানে ভোট প্রচার তো ভদ্রলোকদের কাজ নয়। যারা প্রচার করেন তাদের রুচিবোধের সীমানা মানেন না। অতএব আপনি যেগুলো বলছেন সেগুলো খুব স্বাভাবিক ব্যাপার, হওয়া উচিত নয়, কিন্তু হয়। ভোটের রাজনীতি আমাদের যেহেতু নোংরা, তো যারা ভোটে দাঁড়াবেন এরকম পরিস্থিতি তাদেরকে সামনা করতে হচ্ছে। একজন মহিলা মেয়ে হারালেন, তাকেও এরকম কুৎসিত মন্তব্য করা হচ্ছে। আমাদের মানবিকতার ঠিক কোথায় গেছে? মানবিকতা থাকলে মেয়েটাকে ধর্ষণ করে খুন করা হতো। মানবিকতা নেই বলে তো ধর্ষণ খুন হয়েছে, এবং মানবিকতা নেই বলে এরকম কথা বলা হচ্ছে। মানবিকতা নেই বলে কি সেই নির্মল ঘোষের ছেলেকে আবার ক্যান্ডিডেট করলো তৃণমূল? হ্যাঁ, এবং যদি তিনি জিতে যান আপনি আশ্চর্য হবেন না। কারণ ভোট তো ভোটাররা কাকে ভোট দিতে চাইছে তার উপর হার জিত নির্ভর হয় না। গুন্ডা বদমাশেরা রিগিং করে কাকে জেতাতে চাইছেন তাতে হার জিত ঠিক হয়। আমার শেষ একটা প্রশ্ন, এদিন আরজিকর মামলার ফের পুনঃতদন্তের রিওপেন করার যে ব্যাপার হাইকোর্টে হয়েছে, সেখানে বিচারপতি রাজশেখর মান্থার একটা পর্যালোচনা এমনটাই ছিল যে মৃতের পরিবার নতুন করে ঘটনাস্থল রিভিজিট করতে চাইছেন, তাতে সিবিআই এর যখন কোনো আপত্তি নেই, তাহলে রাজ্য সরকারের আপত্তিটা ঠিক কোথায়? মামলায় তারা পার্টিও নয়, যদি নতুন করে পরিবার হলফনামা দেয় আর সিবিআই তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায়, তাতে রাজ্য আপত্তি জানাবে কেন? এই রাজ্য সরকারের রাজ্য সরকার, পুলিশ তো প্রথমে তদন্ত করেছিল, এবং একথা আজকে সকলেই জানে যে তারা
প্রমাণ লোপাট করতে চেয়েছিল, অপরাধ ধামাচাপা দিতে চেয়েছিল। সেই জন্য তদন্ত করতে গিয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সম্ভাবনা খুবই কম, কিন্তু যদি এমন কিছু বেরিয়ে আসে তাতে বর্তমানে যারা রাজ্যের শাসক দল আছে তাদের অসুবিধা হতে পারে, সেই জন্য তাদের আপত্তি থাকতেই পারে। হাইকোর্টে রাজশেখর মান্তা বিচারপতি এবং আরো একজন বিচারপতি তিনি তার বেঞ্চে মামলাটির যখন শুনানি হয় তখন বিচারপতিরা একটি বিষয় বলেন যে খড়গপুর আইআইটিতে যখন ছাত্রের মৃত্যু ঘটে পরে ফরেন্সিক টিম গিয়ে সেটা প্রমাণ করে যে সেটা আত্মহত্যা নয় খুন। এক্ষেত্রেও এইরকম জায়গা রয়েছে, এই আরজিকর মামলার ক্ষেত্রেও ফরেন্সিক টিমের কাজ করার জায়গা রয়েছে। আপনি কিভাবে দেখছেন? আপনি সুযোগ আছে, কিন্তু যেহেতু এরকম তদন্তে তখনই যে প্রমাণগুলো জোগাড় করার দরকার ছিল সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, অতএব পরবর্তীকালে এরকম প্রমাণ পাওয়ার সম্ভাবনা তুলনায় কম। সঞ্জয় রায় আমরা দেখেছিলাম 2024-এর আরজিকর চিকিৎসক তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনায় সঞ্জয় রায়কে মানে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল এবং কিন্তু এবারে হাইকোর্টের পর্যবেক্ষণ এবারে রীতিমতো এই কেসে মানে সিবিআই কে নির্দেশ দেওয়া হলো যে রীতিমতো সুপ্রিম কোর্টে আরজিকর নিয়ে শতপ্রণোদিত একটা মামলা চলছিল এবং সিবিআই কে এমনটাই নির্দেশ দেওয়া হলো যে প্রয়োজনে সঞ্জয় রায়কে আবারও জেরা করতে পারে সিবিআই। একদম বৃহস্পতিবার ওই মামলারই শুনানিতে বড় পর্যবেক্ষণ ছিল আদালতের এবং এরপরেই এই মামলাটি কলকাতা হাইকোর্টে পাঠানো হলো। এই যে সঞ্জয় রায়কে আবারও জিজ্ঞাসাবাদ করা, কোথাও গিয়ে অনেকে আপনারা বলেছিলেন সঞ্জয় রায়ের বেঁচে থাকাটা খুব ইম্পর্টেন্ট, কিভাবে দেখছেন আজকের দিনে দাঁড়িয়ে? না, সঞ্জয় রায় তো তখনই বলেছিল যে তাকে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার আর যিনি গোয়েন্দা বিভাগের দায়িত্বে ছিলেন যে তারা তাকে ফাঁসিয়েছেন। অতএব কিভাবে ফাঁসিয়েছেন সেটা যদি জানা যায় এবং তাতে যদি সঠিক কোনো প্রমাণ চলে আসে যে সত্যি ফাঁসিয়েছেন অন্য অপরাধীকে বাঁচানোর জন্য, তাহলে একটা ডেভেলপমেন্ট হতে পারে। সমস্ত সন্ত্রস্ততা, ভয় আর সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে সিবিআই এর সামনে মুখ খুলতে পারবেন বলে আপনার ধারণা? কারণ আপনি তো আসামিদেরকে না, ভয় থাকবেই, কারণ রাজ্যের জেলে আছেন, কিন্তু তাকে যে বাঁচিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়ে থেকে যদি ফাঁসানো হয়ে থাকে তাহলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, সেটা তো কম কঠিন সাজা নয়। অতএব তিনি এখন সত্যি কথা বললেও বলতে পারেন। শিয়ালদা কোর্টে এর আগে সঞ্জয় রায়ের বেশ কিছু আইনজীবী দেওয়া হয়েছিল যারা সঞ্জয় রায়ের হয়ে সওয়াল জবাব করেছিলেন। যেদিন সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড প্রমাণিত হয় সেদিন তারাও কিন্তু হেরে গিয়েছিলেন স্যার এই কেস থেকে। আপনার কি ধারণা সঞ্জয় রায়ের এই যে নতুন একটা জার্নি সিবিআই এর সঙ্গে তার প্রশ্ন জিজ্ঞাসাবাদ সমস্ত কিছুতে তারা কিছু সাহায্য করে উঠতে পারবেন লিগ্যাল টিম থেকে? দেখুন, আইনজীবীরা করতে পারবেন কিনা জানি না, কিন্তু সঞ্জয় রায় সত্যি কথা বললে পারবেন। কোথাও কি রাজ্য সরকারের বিড়ম্বনা বাড়লো এই যে সিবিআই? কারণ নয়, রাজ্য সরকারের যে শাসক দলের নেতারা আছেন তাদের কারো বিড়ম্বনা বাড়তে পারে, বিশেষ করে মমতা ব্যানার্জির বিড়ম্বনা বাড়তে পারে, তৎকালীন পুলিশ কমিশনার বিড়ম্বনা বাড়তে পারে, তৎকালীন যে গোয়েন্দা প্রধান ছিলেন তার বিড়ম্বনা বাড়তে পারে, তৎকালীন যে প্রিন্সিপাল ছিলেন তার বিড়ম্বনা বাড়তে পারে, তৎকালীন যে হেলথ সেক্রেটারি ছিলেন তার বিড়ম্বনা বাড়তে পারে। আমার শেষ একটাই প্রশ্ন আপনার কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দিল্লি থেকে এলোগাই সাথে এসেছে মোটা ভাই আর সঙ্গে আছে ইডি সিবিআই, মেয়েদের পর্যন্ত ছাড়ছে না। কলকাতা পুলিশের 2 থেকে 3টি কেস আমার কাছে এসেছে, মেয়েদের ব্যাগ খুলে খুলে দেখা হচ্ছে কি কি আছে। আমার মনে হয় ওরা একটু লিপস্টিক লাগাতে চায়, ওরা একটু চোখে কাজল দিতে চায়। আমার মনে হয় ওরা দেখছে মেয়েরা কি কি ব্যবহার করে। লজ্জা করে না মা বোনেদের অসম্মান করতে? সোনার বাংলা করবে। সোনাটা কি জানেন? প্রশ্ন ছুড়ে দিচ্ছেন দিল্লি নেতাদের। দেখুন, আপনি যার কথা বলছেন তিনি রুচিহীন কথা বলতে অভ্যস্ত, অতএব তিনি সেরকম রুচিহীন কথা বলেছেন। আর ছেলেদের ব্যাগ যদি পরীক্ষা করা যেতে পারে তো মেয়েরা তো সমান অধিকার ভোগ করে, তো মেয়েদের ব্যাগ কেন পরীক্ষা করা যাবে মেয়েদের ব্যাগে লিপস্টিক থাকে, মেয়েদের আরো অন্য ব্যবহারের না? তো সেটা উনার ব্যাগে কি থাকে উনি বলতে পারেন, অন্য মেয়েদের ব্যাগে তো লিপস্টিক না থেকে বন্দুকও থাকতে পারে। উনি কি করে জানেন যে তাদের ব্যাগে লিপস্টিকই আছে শুধু? এটা উনি লোককে বিভ্রান্ত করার জন্য বলছেন, এর কোনো অর্থহীন কথা। সোনা কি সেটাই তো জানে না বিজেপি। এরা সোনা না, উনি উনি তো জানেন, তাহলে আর অন্য লোকে জানার দরকার কি আছে? উনি তো সবকিছু দুনিয়ার সবার থেকে ভালো জানেন, ডাক্তারদের থেকে ভালো ডাক্তারি জানেন, ইঞ্জিনিয়ারদের থেকে ভালো ইঞ্জিনিয়ারিং জানেন, আইনজীবীদের থেকে ভালো আইন জানেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোনার বাংলা করার ডেফিনেশনটা জানেন? সোনার বাংলা করা মানে তো চাকরি বিক্রি করা, সোনার বাংলা করা মানে তো খাদ্য বিক্রি করা, পৌরসভার দুর্নীতি করা, সোনার
বাংলা মানে কাটমানি তোলা, তোলাবাজি করা, ঘুষ খাওয়া। তো উনি তো সোনার বাংলা বোঝেন। এই সংজ্ঞাটা মমতা ব্যানার্জি ডিকশনারিতে এগুলোই আছে। এই সোনার বাংলার ঠিক এই ডেফিনেশনটা জানে না বলেই কি মুখ্যমন্ত্রী এত ক্ষোভ? হ্যাঁ, হতে পারে। যদি বিজেপির লোকেরাও এরকম ডেফিনেশনে বিশ্বাসী হতেন তাহলে ওনার অসুবিধা কম হতো।